হুম, হ্যাঁ। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো পৃথিবীর অভ্যন্তরীণ। পৃথিবীর অভ্যন্তরীণ ৩ টা স্তর আছে মেইনলি। একটা হলো ভূপৃষ্ঠ, যেটাতে আমরা থাকি বা ইংলিশে যেটাকে আমরা কাস্ট বলি। তারপর হচ্ছে ম্যান্টল, যেটার আমরা বাংলাতে গুরুমণ্ডল বলে থাকি। তারপর হলো এটা কোর বা কেন্দ্রমণ্ডল। কথা হচ্ছে এইরকম ৩ টা স্তর পৃথিবীতে সৃষ্টি হলো কেন? এর জন্য জানতে হলে আমাদের জানতে হবে একটা অনেক পিছনে, যেটা হচ্ছে পৃথিবীর উৎপত্তিটা। যেমন এখানে ১ম এ বিগ ব্যাং হলো, তারপর এখান থেকে গ্যাসীয় ও ধূলকণার বিশাল মেঘ তৈরি হলো, যেগুলোকে আমরা বলতাম সোলার নেবুলা বা বাংলাতে যেটাকে বলা হতো নীহারিকা। তারপর হলো সূর্যের জন্ম, এবং সূর্যের জন্মের সাথে সাথে এই যে নেবুলাতে অনেকগুলো ছোট ছোট পাথুরে খণ্ড বা গ্রহাণুপুঞ্জ ছিল, সেগুলোকে সূর্য আকর্ষণ করতে লাগলো, এবং এগুলো আকর্ষিত হয়ে হয়ে একটা বড় পিণ্ডর মতো তৈরি করলো। ঠিক আছে? আর তার ফলে এই তার ফলে এটি প্রথমে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আর তারপরে থিয়া সংঘর্ষণ ফলে একটা বাইরে থেকে, যেটা একটু আকৃতিতে বড়, প্রায় এশিয়া মহাদেশের সমান, এইরকম একটা পিণ্ডর সাথে, গ্যাসীয় পিণ্ডও হতে পারে বা উল্কাপিণ্ডও হতে পারে, আমরা ঠিক জানি না, সেটার সাথে সংঘর্ষ হলো। তারপর সেখান থেকে ছিটকেই তৈরি হয়ে গেল একটা চাঁদ আর এক পৃথিবী। তো চাঁদ তো পৃথিবীর জন্য ইম্পর্টেন্ট, কারণ পৃথিবীর নিজের কক্ষপথে থাকার জন্য চাঁদের ভূমিকা একটা আছে বিশাল বড়। এরপর এটা ১ম এ পৃথিবীটা এরকম অবস্থা ছিল, যেটা পুরোটাই ম্যাগমা দ্বারা গঠিত ছিল বা এতটাই। তারপর ধীরে, ধীরে ঠান্ডা হলে উপরের স্তরটা কঠিন হতে শুরু করলো, এবং ভিতরের স্তরে ম্যাগমা থাকতে গেল। তারপর ধীরে, ধীরে জল আসলো, বাষ্প আসলো। এখানে বলা হয় যে পৃথিবীতে যেটা আহ জল এসেছে, সেটাও কোনো একটি উল্কাপিণ্ড দ্বারা ধাক্কা খেয়ে লেগেছিল, এবং সেই ধাক্কা থেকেই এই জলটা কিন্তু পৃথিবীতে এসেছে। তারপর জল আসলে তো জীবন আসবেই, ধীরে ধীরে পৃথিবীতে জীবন আসতে লাগলো। তো এই যে আলাদা আলাদা স্তর, এর ফলে কিন্তু পৃথিবীর আলাদা আলাদা স্তর রয়েছে। ঠিক আছে? প্রথমে গরম ছিল, গরমের জায়গাটা প্রথমে যেটা উপরে সেটা ভূপৃষ্ঠ বা কাস্ট, এটাই সব থেকে কঠিন এরিয়া। তো ভূপৃষ্ঠটাতে যেটা আমরা বাস করি বা মানুষ কেন, পৃথিবীর এখন পর্যন্ত যত জীবজগৎ আছে, তারা সবটাই ভূপৃষ্ঠের মধ্যেই থাকে। এই ভূপৃষ্ঠ, তারপর তৈরি হলো ম্যান্টল, যেখানে ভূপৃষ্ঠের পর থেকে বহিঃ কেন্দ্রমণ্ডলের আগে পর্যন্ত এই রেয়াটা হলো ম্যান্টল বা গুরুমণ্ডল নামে পরিচিত। আর তারপর হলো এটা হলো কোর, যেটাকে আমরা কেন্দ্রমণ্ডল বলি। উম, হুম এবার হচ্ছে পৃথিবীর যে তাপমাত্রা বিভিন্ন স্তরে আলাদা আলাদা, সেটা জানার জন্য আমরা কিভাবে জানতে পেরেছি? একটা হচ্ছে আগ্নেয়গিরি, যেখান থেকে আমাদের লাভা বের হচ্ছে, সেই টেম্পারেচারটা দেখে আমরা বুঝতে পারি যে পৃথিবীতে এত টেম্পারেচার আছে নিচে, তাহলে লাভাটার এত টেম্পারেচার। আর একটা হলো হট স্প্রিং, এখানে গরম জল বা ভূ- ভূগর্ভের তাপ তখন নির্দেশ করে যে নিচে কতটা টেম্পারেচার আছে, সেখান থেকেও জানতে পেরেছি। এবং মাইনিং করার সময় আমরা যেগুলো থার্মাল টেম্পারেচার পাই, যেমন একটা জিনিস হচ্ছে, আমরা যদি ৩৫ মিটার খনন করি, তাহলে ওখানে কিন্তু 1 ডিগ্রি টেম্পারেচার বেড়ে যায়। এভাবে যদি আমরা হিসাব করি, তাহলে পৃথিবীর কোর হচ্ছে ৬,৩৭০ থেকে ৭২। ঠিক আছে? এখান থেকে ৩৫ দিয়ে ডিভাইড করলে বা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কতটা করে টেম্পারেচার, এভাবেও আমরা বার করতে পারি। এবার হচ্ছে ভূকম্প ওয়েভস বা সিসমিক ওয়েভস, যেখানে ভূমিকম্পন হচ্ছে, তারপর যেগুলো জায়গায় ওয়েভ সৃষ্টি হচ্ছে, কোনো জায়গায় বেশি কেন কম কেন, এর থেকেও আমরা জানতে পারি টেম্পারেচারের বাড়ান। আবার টেম্পারেচার সম্বন্ধে, তাছাড়া পৃথিবীর স্তর সম্বন্ধেও জানতে পারি। এছাড়া হচ্ছে স্যাটেলাইট, স্যাটেলাইটের মাধ্যমে রিমোট সেন্সিং করে এখান থেকে রেডিও ওয়েভ পাঠায়, এবং সেখানে রেডিও ওয়েভস কোথায় বাধা পড়ছে কোথায় বাধা পড়ছে না, সেগুলো ক্যালকুলেশন করেও আমরা জানতে পারি পৃথিবীর টেম্পারেচার। এরপর আসছি প্লেট টেকটনিক,
তথ্য। তার আগে আমাদের জানতে হবে দ্য প্লেট টেকটনিক আগে আমাদের জানতে হবে ভূপৃষ্ঠ ওজন না এই যে পৃথিবীর অভ্যন্তরীণ স্তরের পুরুত্ব। এখান থেকে আমরা যেমন ভূপৃষ্ঠে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মহাদেশীয়, এটা হয় 5 থেকে 70 কিলোমিটার পর্যন্ত মোটা, ঠিক আছে। আর এখানেই থাকে সিলিকন আর অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। তারপর হচ্ছে মহাসাগরীয়, এটা হচ্ছে 5 কিলোমিটার থাকে, এই যে এখান থেকে এখানে, এটা হচ্ছে মাত্র 5 কিলোমিটার। আর এখানেই থাকে সিলিকন প্লাস ম্যাগনেসিয়াম। সিলিকন হচ্ছে সেই 6টা প্রাইমারি মেটেরিয়ালের মধ্যে পড়ে যেটা জীবন সৃষ্টির জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর আসছে মেন্টাল, আপার মেন্টাল আর লোয়ার মেন্টাল। আপার মেন্টালের এখানে যে একটা স্তরটা আছে এটা কিন্তু লিকুইড ফর্মে থাকে, আর এখানেই থাকে ম্যাগমা। এই স্তরটাকেই আমরা বলি কিন্তু অ্যাথনোস্পিয়ার, ঠিক আছে, আপার মেন্টালটাকেই। আর তার নিচে থাকে লোয়ার মেন্টাল, যে স্তরটা একটু ঘন থাকে এবং উষ্ণ থাকে, এবং এটা হচ্ছে পাথুরে, ঠিক আছে, বা এটা শক্ত। আর আপার মেন্টালি থাকে ম্যাগমা, যেটা বেরিয়ে আসে লাভা হয়ে যায়। ওকে, এরপর আমরা আসবো কোর। এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রবিন্দু। এই আউটার কোরে থাকে আর আউটার কোর ইনার কোরে দুটাতেই থাকে নিকেল আর লোহা। হুম এই আউটার কোরে থাকা নিকেল আর লোহা জন্যই পৃথিবীর চুম্বকীয় আহ, শক্তিটা তৈরি হয়, কারণ লোহা আর নিকেল হচ্ছে ইলেকট্রিসিটির ভালো কন্ডাক্টিভ, ঠিক আছে। এই ভালো কন্ডাক্টিভ হওয়ার ক্ষেত্রে কি করে, এরা ভালো তড়িৎ বহন করতে পারে। আর যে এরিয়াতে ভালো তড়িৎ বহন হতে পারে সেখানে কিন্তু চুম্বকীয় স্তর অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। ঠিক আছে। আর এই অন্তর্কোটটা হচ্ছে কঠিন। এই কঠিন হওয়ার ফলে আমরা পৃথিবীর যে কক্ষপথটা আছে এই কক্ষপথটাতে পৃথিবীটা অনেকটা শক্তিশালী করো। এর নিজের কক্ষপথে কোনো কিছু যদি আসে বা এর যে মাধ্যাকর্ষণ শক্তিটা তৈরি হয় এটা এতটাই শক্তিশালী যে কাউকে ছিটকে ফেলে দিতে পারে বা সরিয়ে দিতে পারে। যেমন ক্ষেত্রে আমরা যদি শনি গ্রহ দেখি, এটা শনি গ্রহ, ওর চারিদিকে অনেকগুলো গ্রহণপুঞ্জ ঘুরে বেড়ায়, ওর নিজের কক্ষপথ থেকে সরাতে পারে না, কারণ তার যে অন্তঃকোটটা আছে না সেটা হচ্ছে লিকুইড ফর্মে, বা সেটা জমে গেছে বরফ এরকম অনুমান করা হয়, বা গ্যাসীয়। সেই ক্ষেত্রে ওর ক্ষেত্রে কি হয়, এর মাধ্যাকর্ষণটা এতটা শক্তিশালী হয় না যে এর কক্ষপথে আসা কোনো গ্রহকে সরিয়ে দিতে পারবে, গ্রহ বা গ্রহণপুঞ্জ যেগুলোই আসুক না কেন, ঠিক আছে। আর প্রত্যেক 35 মিটার টেম্পারেচার বাড়লে 1 ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা বাড়ে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস ছেড়ে গেলাম, এই যে ভূপৃষ্ঠ থেকে আপার মেন্টালের এরিয়া পর্যন্ত, এখানে পর্যন্ত শক্ত এরিয়াটা পর্যন্ত যে স্তরটা থাকে সেটা বলে লিথোস্ফিয়ার। এটা লিথোস শব্দটা হচ্ছে গ্রিক শব্দ, লিথোস শব্দের মানেই হচ্ছে কিন্তু শক্ত বা পাথরের এরিয়াও বলা চলে। আর ঠিক এই এরিয়াটাতে আছে আয়নোস্ফিয়ার, যেটাতে থাকে ম্যাগমা, আর যেটাকে বেরিয়ে আসলে আমরা কি বলি, লাভা। এটা কিসের মাধ্যমে বেরিয়ে আসে, অগ্নুৎপাতের মাধ্যমে বা আগ্নেয়গিরির মাধ্যমে। বহিঃকোর অন্তর্কোর পড়া হয়ে গেল। ইয়েস, এবার আমরা আসতে পারি প্লেট টেকটনিক থিওরিতে। এক্ষেত্রে হচ্ছে ইউরেশিয়ান প্লেট, এটা কিন্তু সব থেকে বড় প্লেট। এই প্লেটগুলো কি প্রথমে বলি, এটা হচ্ছে অ্যাথনোস্ফিয়ার, যেটা সম্বন্ধে আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম। এটা হচ্ছে আপার মেন্টেল আর লোহার মেন্টেলের মাঝখানে থাকে।
আর এটাতে লিকুইড ফর্মে থাকে, কি থাকে, ম্যাগমাগুলো থাকে, যেটাকে আমরা বেরিয়ে আসলে লাভা বলি। তো এই স্তরের উপর লিথোস্ফিয়ার বা যেটা টেকটনিক প্লেট, সেগুলো ভাসতে থাকে। যেমন এটা হচ্ছে টেকটনিক প্লেট, প্যাসিফিক প্লেট, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, এই স্তরগুলোতে ভাসতে থাকে। হুম এবার কথা হচ্ছে ইউরেশিয়ান প্লেট সব থেকে বড় প্লেট, আর ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, এখান থেকে কিন্তু ইন্ডিয়ান প্লেটটা ভেঙে এসেছে, এবং ভেঙে এসে এখানে ইউরেশিয়ান প্লেটের মধ্যে ধাক্কা খেয়েছে। এই ধাক্কাটা খেয়েছে কিভাবে, সেটা হচ্ছে সংঘর্ষ বা কনভার্জেন্ট বন্ড, যে বাউন্ডারি যেটা বলি, এভাবে প্লেটটা এসেছে ইন্ডিয়ান প্লেটটা। এর ফলে এখানে ভাঁজ পড়ে গেছে, আর ভাঁজ পড়ে এই হিমালয়ের যে মাউন্টেনটা আছে, হিমালয়ান মাউন্টেন বা পর্বতসীমা, সেটা তৈরি হয়েছে। এই জায়গাটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে হিমালয়ান মাউন্টেন এরিয়া, কারণ এটা তৈরি হয়েছে সংঘর্ষ সীমার দ্বারা, যেটা আমাদের ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট থেকে ভেঙে এসে ইন্ডিয়ান প্লেটটি ইউরেশিয়ান প্লেটে ধাক্কা খেয়েছে। এরপর আছে ডিভার্জেন্ট সীমা বা ডিভার্জেন্ট বাউন্ডারি। এটা তৈরি হয় জেনারেলি সমুদ্রের নিচে। সমুদ্রের নিচে যদি হঠাৎ করে ভূপৃষ্ঠ তৈরি হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পারি ডিভার্জেন্ট বাউন্ডারি। এবার হচ্ছে সঞ্চারণ সীমা। এই ক্ষেত্রে হচ্ছে ব্যাপারটা হচ্ছে একটা মহাদেশই আছে, তোরা গেল এই যে প্যাসিফিক প্লেটটা আছে, and মাঝখান থেকে ধীরে 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 সরতে শুরু করেছে একটা প্লেট আর একটা প্লেটের সামনে থেকে। ঠিক আছে, সেটাই হলো সঞ্চারণ সীমা বা ট্রান্সফর্ম বাউন্ডারি। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, ওজন অনুপাত, কেন্দ্রে এখানে সব থেকে ভর থাকে, ম্যান্টেল হচ্ছে সব থেকে পুরুত্ব স্তর, আর ভূপৃষ্ঠ এখান থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে না, তাই এটাকে বাদ। এবার আসছে ভূমিকম্পর কারণ ও প্রভাব। ভূমিকম্পের কারণ যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো সেটা হচ্ছে প্লেটগুলো চলাচল করতেছে, যেটা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, কারণ এরা ভেসে আছে অ্যাটমসফিয়ারের উপরে, অ্যাটমসফিয়ারে আছে ম্যাগমা, যেটার উপর ভাসতে থাকে প্লেটগুলো। তারপর হচ্ছে আগ্নেয়গিরির ক্রিয়া, হঠাৎ করে কোথাও অগ্নুৎপাত হলে সেক্ষেত্রেও হয়। তারপর হচ্ছে ফল্ট লাইনে চাপ সঞ্চয়, যেটা আফ্রিকা মহাদেশের সাথে হচ্ছে, এবং মানব সৃষ্টি ক্ষেত্রে সেটা হচ্ছে খনি বিস্ফোরণ, বাঁধ, গভীর খনন। আর এর ফলে প্রভাব কি পড়তে পারে, ভূমি ফাটল, ধ্বংস, সুনামি, অগ্নিকাণ্ড, প্রাণহানি, সম্পদ, এগুলো হলে তো প্রাণহানি আর সম্পদ তো যাবেই। হুম এবার কথা হচ্ছে এটা কি, ফোকাস বা হাইপোসেন্টার, যেখানে ভূমিকম্পটা শুরু হয়েছে, আর ইপিসেন্টার, যেখানে ভূমিকম্পটা শেষ হয়েছে। ডিসকন্টিনিউটিস এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন করে। এবার হচ্ছে কনরাড ডিসকন্টিনিউটি বা অসঙ্গত স্তরে, এটা হচ্ছে মাঝখানে স্তর, দুটো যে আলাদা আলাদা স্তর আছে, তার মাঝে মাঝে ডিসকন্টিনিউটিস দেখা যায়। যেমন উপরি ভূপৃষ্ঠ আর নিচের ভূপৃষ্ঠের মাঝে, যেটা বা আপার কাস্ট বা লোয়ার কাস্টের মাঝে দেখতে যেটা পাই আমরা দেখতে, সেটা হচ্ছে কনর কনরাড অসঙ্গত স্তর বা কনরাড ডিসকন্টিনিউটি। এরপর আমরা যেটা দেখতে পাবো মোহর ডিসকন্টিনিউটি, এটা হচ্ছে ভূত্বক আর ম্যান্টেলের মাঝে। ঠিক আছে, এই স্তরটা যদি ধরি আর এর মাঝে, সেটা হচ্ছে মহরব বা মোহর ডিসকন্টিনিউটি বা মহরভিসিক অসঙ্গত স্তর। এই স্তরে পি ওয়েভের হঠাৎ গতি বৃদ্ধি পায়, এটা নিয়ে একটু পরে আলোচনা করছি। এরপর আসছি আমরা গুটেনবার্গ অসংগত স্তর বা ডিসকন্টিনিউটি, এটা থাকবে মেন্টাল আর আউটার কোরের মাঝে। এটাকে বলি গুটেনবার্গ অসংগত ডিসকন্টিনিউটি বা সীমানা। এখানে অ্যাস ওয়েভ থেমে যায়, কারণ অ্যাস ওয়েভ যেখানে আউটার কোরটা লিকুইড দিয়ে দেওয়া আছে, সেটাতে প্রবাহিত হতে পারে না। অ্যাস ওয়েভ আর পি ওয়েভ নিয়ে একটু পরে আলোচনা করব। লেহেম্যান ডিসকন্টিনিউটি, এটা থাকে আউটার কোর আর ইনার কোরের মাঝখানে। ঠিক আছে, এটা পি ওয়েভের বা প্রাইমারি ওয়েভের, যেটা দিক পরিবর্তন করে। এগুলো আমরা কি থেকে জানতে পেরেছি, এগুলো আমরা জানতে পেরেছি ভূমিকম্প তরঙ্গের গতি পরিবর্তন থেকে। এই স্তরগুলো সম্বন্ধে আমরা জানতে পেরেছি। কোথায় গেল, প্লেট টেকটনিক বিচ্ছেদ, হ্যাঁ, যেটা আমরা এখন আসবো। হ্যাঁ, ভূমিকম্প তরঙ্গ আর মাত্রা নির্ণয়। সিসমিক ওয়েভ, ভূমিকম্পকে তরঙ্গকে আমরা সিসমিক ওয়েভ বলি, আর এগুলোকে মাঝার সিসমিক ওয়েভকে মাপার জন্য আমরা যে স্কেলগুলো ইউজ করি, রিক্টার স্কেল, আর একটা হলো মার্কেলি স্কেল। তো
সিসমিক ওয়েভ কি? দেখা গেল এখানে ভূমিকম্পের কারণটা উঠেছে। কিন্তু এর প্রভাবটা দেখা যাবে এখান থেকে এদিকে, এইদিকে, এইদিকে এভাবে আ বিভিন্ন রকম যে আছে তরঙ্গের মতো ছড়িয়ে যাবে ভূমিকম্পটাকে। এটাকে আমরা বলি সিসমিক ওয়েভ। ঠিক আছে? সিসমিক ওয়েভকে মাপার জন্য যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে রিক্টার স্কেল, যার ম্যাগনিটিউড 1 থেকে 9 হিসেবে ধরা যায়। কিন্তু আ এটার মাধ্যমে আমরা ভূমিকম্পটা কতটা সেটা মাপি এবং 1 থেকে 9 থেকে শুরু করে অনেকটা পর্যন্ত যেতে পারে। যেটা হচ্ছে যার কোনো সীমাহীন। পুরোপুরি সীমাহীন বলা চলতে পারে। ঠিক আছে? আরেকটা হচ্ছে মার্কেলি স্কেল। এটা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেবে আমরা মাপতে থাকি 1 to 6, এটা 12 পর্যন্ত আছে। আর কিন্তু রিক্টার স্কেলের ক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত আছে। কিন্তু এটা একদম কতটা যেতে পারে তার কোনো সীমা নেই। 1 এর 9 এর উপরেও যেতে পারে। এবার হচ্ছে এই ভূমিকম্প বা সিসমিক ওয়েভটাকেই আমরা মূলত ৪ ভাগে ভাগ করি। একটা হচ্ছে পি ওয়েভ, একটা এস ওয়েভ, একটা হচ্ছে এল ওয়েভ। তো পি ওয়েভ বা প্রাইমারি ওয়েভ এটা হচ্ছে সবচেয়ে দ্রুত কঠিন তরল ও গ্যাস সব মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রথমে সেসমোগ্রামে ধরা পড়ে। তো এই জায়গাটা যদি বুঝতে হয় তাহলে আমরা বুঝতে হবে। দেখা হলো কোথাও ভূমিকম্প হচ্ছে। বুম করে এখানে ভূমিকম্প হলো। এর ফলে যে একটা প্রভাব দেবে বা একটু সরে যাবে মাটিটা। ঠিক আছে? তো এক্ষেত্রে যদি একটা স্কেল একদম চুপ থাকে, সাডেনলি উঠে তাহলে কিভাবে উঠবে? স্যাঁক উপরে উঠবে। তারপর আসবে সেকেন্ডারি ওয়েভ। এটা পি ওয়েভের পরে আসে। কারণ এটারই আফটার ইফেক্ট হিসেবেই কিন্তু সেকেন্ডারি ওয়েভটা আসে। ঠিক আছে? এটা শুধু কুঠির মাধ্যমে চলে এবং বহিঃ করে থেমে যায়। যদি পি ওয়েভ হয়, তারপর সেকেন্ডারি ওয়েভ এখান থেকে শুরু হলো, সাডেনলি এখানে এসেই আউটার করে এসে থেমে যাবে। কারণ লিকুইডের মাধ্যমে সেকেন্ডারি ওয়েভ চলতে পারে না। ঠিক আছে? এরপর আসছে অ্যাল তরঙ্গ। এটা সারফেসের উপর হয়। মানে ক্রাস্ট বলতে গেলে এই যে স্তরটা আছে, আমরা যে স্তরে থাকি, এই যে এই স্তরটাতে, এই স্তরটাতেই অ্যাল ওয়েভটা প্রভাব দেখায়। এক্ষেত্রে সবথেকে বেশি ক্ষতি হয়, বিল্ডিং পড়ে যেতে পারে, অমুক পড়ে যেতে, তমুক পড়ে যেতে পারে। মানে আমরা যেখানে থাকি। তো এটাতে আমাদের ক্ষয়ক্ষতিটা বেশি হয়। ঠিক আছে? এবার হচ্ছে প্রশান্ত মহাসাগর অগ্নিবলয় বা রিং অফ ফায়ার। এটা হচ্ছে পৃথিবীর এখানে ৭৫% আগ্নেয়গিরি আছে যেগুলো একটা ঘোড়ার খুরের মতো সৃষ্টি করে। এটা যদি আমরা একসাথে করি তাহলে এটা ঘোড়ার খুরের মতো দেখাবে। এবং এই সব আগ্নেয়গিরিগুলো কিন্তু এখনো সক্রিয়। এগুলোতে মাঝে মধ্যেই অগ্ন্যুৎপাত হয়ে থাকে। উম, হুম। এবার আসি ইন্ডিয়া সিসমিক জোনস। এখান থেকে প্রশ্ন করার চান্সেস খুবই কম। আহ, খালি এটা জেনে রাখার জন্য এই জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, এদিকে নর্থ ইস্ট এরা হচ্ছে হাই রিস্কি জোন। এর কারণ হচ্ছে ভেরি হাই রিস্কি জোনে হওয়ার কারণ হচ্ছে এখানে আছে উম, হিমালয়। আর হিমালয়ে এখনো বাড়তেই আছে। তো বাড়ার ফলে যে জিনিসটা হয় উপরের দিকে গেলেই বোঝানো যাবে। উম, হুম এই সংঘর্ষণ সীমা বা কনভার্সন, এই যে এখানে ইন্ডিয়ান প্লেটটা ঢুকে যাচ্ছে ইউরেশিয়ান প্লেটের মাঝে, এই যে। তো এর ফলে কি হচ্ছে, এই যে হিমালয়টা আছে সেটা ধীরে ধীরে উঁচু হতে থাকছে। এই উঁচু হওয়ার ফলে উম হুম, 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 এইসব জায়গাগুলোতে প্রায় ভূমিকম্প হতে শুরু করে বা ভূমিকম্প প্রবল এরিয়া বা ভূমিকম্প হতে দেখাই যায়। তারপর হচ্ছে হাই রিস্ক, কারণ এগুলো হিমালয়ান মাউন্টেনের পাদদেশে অবস্থিত, তাই এগুলাতে হাই রিস্ক থাকে। তারপর এগুলো মাঝারি ঝুঁকি আছে এখানে। তারপর নিম্ন ঝুঁকির এরিয়া হচ্ছে এইসব।